প্রিয় শ্রোতা বন্ধুরা, দীর্ঘ একটা বিরতির পর আমি উৎপল আবার ফিরে এলাম আপনাদের প্রিয় আত্মার কাহিনী চ্যানেলে। সম্পূর্ণ আমার নিজের কণ্ঠে একদম নতুন একটি ঘটনা নিয়ে। মাঝে কিছু কঠিন পরিস্থিতির কারণে আপনাদের থেকে একটু দূরে থাকতে হয়েছিল, তবে আপনাদের ভালোবাসায় সব বাধা পেরিয়ে আমি আবার নিয়মিত হাজির থাকব। আজ আপনাদেরকে এমনই একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবো, যেই ঘটনাটা শুনলে আপনারা রীতিমতো শিউরে উঠবেন। আজকের এই ঘটনাটা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে আকাশ ব্যানার্জি পাঠিয়েছে। ঘটনাটা 2017 সালের বৈশাখ মাসের এক বিকেলে আকাশের নিজের সাথেই ঘটেছিল। তো আকাশ ঠিক যেভাবে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আমার মাসিবাড়ি দীঘার দক্ষিণ শিমুলিয়ায়। বছরের মধ্যে বেশ কয়েকবার আমার সেখানে যাওয়া হয়। সেবারও বৈশাখ মাসে আমি মাসিবাড়ি গিয়েছিলাম। দিনগুলো বেশ ভালোই কাটছিল। সমুদ্রে স্নান করা, মোহনায় মাছ কিনতে যাওয়া, সব মিলিয়ে দারুণ এনজয় করছিলাম। ভেবেছিলাম আরও 2-1 দিন থাকবো, কিন্তু তখনই একটা অঘটন ঘটল। হঠাৎ খবর পেলাম আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু বিজয় একটা পার্সোনাল কারণে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটা পেয়ে আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। ঘড়িতে তখন বিকেল প্রায় 5টা। দ্রুত রেডি হয়ে আমি মাসিবাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মাসিবাড়ি থেকে তমলুক হাসপাতাল প্রায় 100 কিলোমিটারের রাস্তা। মেন হাইওয়ে দিয়ে গেলে 2.5 ঘন্টার উপর সময় তো লাগবেই। তাই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমি গুগল ম্যাপ দেখে একটা শর্টকাট রাস্তা ধরলাম। ভাবলাম 7 মাইল হয়ে সোজা খেজুরিতে গিয়ে উঠব, তাহলে 2.5 ঘন্টার পথ মাত্র 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। সন্ধে হওয়ার আগেই পৌঁছে যাব। কিন্তু আমি তখনও জানতাম না যে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত। এই শর্টকাট রাস্তায় কিছুটা যাওয়ার পর থেকেই পিচ রাস্তা শেষ হয়ে গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা শুরু হলো। গাড়ির স্পিড 30-40-এর বেশি তোলাই যাচ্ছে না। ঘড়িতে তখন 6:45। হঠাৎ খেয়াল করলাম পশ্চিম আকাশে এক ঘোর কালো মেঘ ধেয়ে আসছে। চারিদিকের রোদ ঝলমলে পরিবেশটা মুহূর্তের মধ্যেই কেমন যেন গুমোট হয়ে উঠল। সঙ্গে কোনো রেনকোটও নেই। মাসিবাড়ি থেকে তখন মাত্র 8-9 কিলোমিটার এসেছি। দেখতে দেখতে সেই কালো মেঘ পুরো আকাশটাকে গিলে ফেলল। চারিদিকে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে কোনো ঘরবাড়ি বা দোকানপাটও নেই, শুধু ধুধু ফাঁকা মাঠ। হঠাৎ পূবের আকাশে কড়কড় করে একটা বিকট বজ্রপাত হলো, আর তার সাথেই শুরু হলো প্রবল কালবৈশাখী ঝড়। সে এমনই ঝড় যে কিছুই দেখা যাচ্ছে না। বাইকের হ্যান্ডেল ধরে রাখাও সেই মুহূর্তে অসম্ভব হয়ে উঠেছে। ঝড়ের সাথে শুরু হলো ঘন ঘন বিদ্যুৎ চমক আর মুহুর মুহুর বজ্রপাত। আমি বৃষ্টিকে কোনোদিনই ভয় পাই না, কিন্তু এই বজ্রপাতকে আমি প্রচণ্ড ভয় পাই। কারণ 2010 সালে এই বজ্রপাতেই আমার এক কাকা মারা গিয়েছিলেন। আশ্রয় নেওয়ার জন্য আমি মরিয়া হয়ে চারপাশটা খুঁজছিলাম। ঠিক তখনই নজরে পড়ল রাস্তা থেকে কিছুটা দূরেই একটা ছোট্ট পাকা কুঠুরির মতো ঘর দেখা যাচ্ছে। তাই আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই বাইকটাকে আমি সেই ঘরের দিকে ঘুরিয়ে দিলাম। কিন্তু ঘরটার কাছাকাছি আসতেই আমার কেমন একটা খটকা লাগলো। দেখলাম ঘরটার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়ে আছে আধপোড়া কাঠ, কয়লা, ভাঙা হাঁড়ি আর ফুলমালা।
না, বুঝতে আর বাকি রইল না। আমি বুঝতে পারলাম যে এটা আসলে শ্মশান যাত্রীদের বিশ্রামের ঘর। ভয়ে সত্যি বলতে বুকটা একটু কেঁপেই উঠল। বাইকটা ঘুরিয়ে চলে যাব ভাবছি, ঠিক তখনই ঘরের ভেতর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওই ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতর ছোট্ট একটা আগুনের ফুলকি এদিক ওদিক যাতায়াত করছে, একবার ডান দিকে তো একবার বাম দিকে। ব্যাপারটা কি যখন বোঝার চেষ্টা করছি, ঠিক তখনই একটা জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর বিদ্যুতের ওই ক্ষণিকের আলোয় আমি দেখলাম যে ওটা কোনো অলৌকিক কিছু নয়। একটা বয়স্ক লোক বিড়ি খেতে খেতে ঘরের ভেতর পায়চারি করছে। লোকটাকে দেখে বুকে একটু সাহস পেলাম। ভাবলাম, এই দুর্যোগে অন্তত একজন সঙ্গী তো পাওয়া গেল। আমি বাইকটাকে নিয়ে সোজা ঘরের ভিতর ঢুকে পড়লাম। আমি ঢুকতেই ঝড়ের সাথে পাল্লা দিয়ে শুরু হলো মুষলধারে বৃষ্টি। লোকটি তখন দক্ষিণ দিকের জানালার সামনে দাঁড়িয়ে বাইরের ঝড় বৃষ্টি দেখছিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর লোকটি নিজে থেকেই আমার সামনে এলো আর আমাকে জিজ্ঞাসা করে উঠল, তা বাবা, তোমাকে তো আগে কখনো এ গায়ে দেখিনি, কোথাও গিয়েছিলে নাকি? আমি বললাম, হ্যাঁ, মাসি বাড়ি গিয়েছিলাম, ওখান থেকেই আসছি। লোকটি আবারও জিজ্ঞাসা করে উঠল, তা তোমার মাসি বাড়িটা কোথায়? আমি বললাম, দক্ষিণ শিমুলিয়া। লোকটির সঙ্গে এইরকম আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। তবে এইরকমই কথাবার্তা বলতে বলতে সে একটা সময় জিজ্ঞাসা করে উঠল, তা বাবু, ঘড়িতে কটা বাজে বলতে পারো? আমি প্যাকেট থেকে মোবাইলটা বের করলাম আর বলে উঠলাম, 7:10। লোকটি তো এই কথাটা শুনেই কেমন হন্তদন্ত হয়ে উঠল। সে বলে উঠল, সে কি গো, না না না, আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। দেরি হলে মুনিব চিল্লামিল্লি করবে। বৃষ্টিটা একটু কমেছে, আমি আসি বুঝলে। তবে হ্যাঁ, তুমি কিন্তু এখনই বেরিও না, বৃষ্টিটা আর একটু কমুক, তারপর যেও। এই কথাগুলো বলতে বলতেই লোকটি বেরিয়ে গেল। আমি পেছন থেকে বলে উঠলাম, আরে দাদু, আপনিও একটু দাঁড়িয়ে যান না, এত ঘন ঘন বাজ পড়ছে, কিভাবে যাবেন? লোকটা হাসতে হাসতে বলল, সামনেই মনিবের বাড়ি, 2 মিনিটেই পৌঁছে যাব। আর বাজে মরলে কোনো চিন্তা নেই, জানবো রামের বানে মরেছি। এই বলতে বলতে লোকটা নিমিষেই সেখান থেকে চলে গেল। তবে লোকটা ঘর থেকে বেরোনোর ঠিক মিনিট দেড়েকের মাথায় একটা বীভৎস ভয়ঙ্কর রকমের বাজ পড়ল। সেই বাজের আওয়াজ এতটাই জোরালো যে মাটি সমেত পুরো ঘরটা থরথর করে কেঁপে উঠল। যা বুঝতে পারলাম যে বাজটা সামনাসামনি কোথাও পড়ল। সত্যি বলতে ওই বুড়ো লোকটার জন্য তখন আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছিল। আর এদিকে ঠিক তখনই অন্ধকারে হন্তদন্ত হয়ে কেউ একজন দৌড়ে ঘরের ভিতর ঢুকল। সেই মুহূর্তে আলো না থাকায় আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম ওই দাদুটাই হবে। আমি অন্ধকারে আন্দাজে বললাম, কে, দাদু নাকি? ভয় পেয়ে গেলাম তো। সত্যি, যা জোরে বাড়িটা পড়লো, ভয় পাওয়ারই কথা। আমি তো আপনাকে তখনই বললাম যে একটু বসে যান, একটু পরে যাবেন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। না, ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আমার কেন জানি না কেমন একটা খটকা লাগলো। আমি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশটা অন করলাম আর ওই ফ্ল্যাশের আলোটা লোকটার দিকে ফেলতেই আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে গেল। আমি দেখলাম ওটা ওই বয়স্ক লোকটাই। সে তার মুখটা দুটো আঁঠুর মধ্যে গুঁজে চুপচাপ বসে আছে, কিন্তু তার পা দুটো পুরো ঝলসে গেছে।
চামড়াগুলো পুড়ে গিয়ে লাল কাঁচা মাংস বেরিয়ে এসেছে, আর সেখান থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। আমি থরথর করে কাঁপতে শুরু করলাম, আর কাঁপতে কাঁপতে এটাই ভাবছিলাম যে এটা কি করে সম্ভব। এইরকম ঝলসানো পানিয়ে কোনো মানুষ এত জোরে দৌড়ে আসতে পারে কি করে? আমি আর চুপ থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে বলে উঠলাম, এ কি, আপনার পায়ের এ কি অবস্থা? কিন্তু না, এবারেও কোনো উত্তর নেই। আমি আবার বললাম, আরে আপনার পাগুলো তো পুরো পুড়ে গেছে, রক্ত পড়ছে, চলুন আপনাকে এখনই হাসপাতালে নিয়ে যাই। আমার এই কথা শুনে লোকটা এবার এক অদ্ভুত কণ্ঠস্বরে কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে যা বলল তা শুনে আমার শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। সে বলল, বাবু, আমার এই জীবনে কেউ আর নেই। আমার স্ত্রী, সে তো অনেক আগেই মারা গেছে, আর আমার সন্তান, সে তো আমাকে দেখতেই পারে না। আমার স্ত্রী বারবার স্বপ্নে আমাকে দেখা দিত, তার কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে ডাক দিত। আজ মনে হয় সত্যিই সে আমাকে তার কাছে ডেকে নিয়েছে। আমি যে মারা গেলাম, তুমি তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। লোকটির এই কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। সে যে সত্যি কোনো জ্যান্ত মানুষ নয় তা বুঝতে আমার আর বাকি রইল না। আমি উন্মাদের মতোই দৌড়ে গিয়ে বাইকটা স্টার্ট দিয়ে মেন রাস্তায় উঠে এলাম। তবে মেন রাস্তায় উঠে কিছুটা আসতেই দেখি টর্চের আলো নিয়ে বেশ কিছু গ্রামবাসী জড় হয়ে দাঁড়িয়ে আছে। এত লোকজন কেন, কি ব্যাপার, এটা দেখার জন্য যখন আমি বাইকটা থামিয়ে সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি সত্যি মেন্টালি প্রস্তুত ছিলাম না। ওই গ্রামবাসীদের টর্চের আলোয় আমি দেখলাম রাস্তার মাঝখানে একটা বয়স্ক লোক উপুড় হয়ে মরে পড়ে আছে, আর তার পা দুটো একই রকম ভাবে ঝলসে আছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় এটাই, ওই বয়স্ক লোকের শরীরে যেই জামাটা আছে, কিছুক্ষণ আগে ওই শ্মশানে থাকা লোকটির শরীরেও সেই একই জামা। লোকটির মুখটি আমি দেখতে না পেলেও আমি কিন্তু এটা বুঝতেই পারলাম যে এটা আর অন্য কেউ নয়, এটা সেই বয়স্ক লোকটারই মৃতদেহ, আর ওই বাজটাতেই এই লোকটার মৃত্যু হয়েছে। না, সেখানে দাঁড়িয়ে থাকার মতন সাহস আমার আর ছিল না। তাই ভয় পেয়েই বা বাধ্য হয়ে যেটাই বলবেন না কেন, সেই কারণেই আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। তবে সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত আমি খেজুরিতে গিয়ে উঠি, সেই পুরোটা রাস্তা আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে। আমার বাইকে কেউ নেই, অথচ বারবার মনে হয় যে আমার বাইকের পেছনে কেউ যেন বসেছিল। কেউ যেন বারবার আমার কানের কাছে বলছিল যে, কি হলো, তুমি যে আমাকে হাসপাতালে ভর্তি করবে বললে, তাহলে পালিয়ে যাচ্ছ কেন? আমাকে নিয়ে চলো। এই ঘটনাটা হয়তো মারাত্মক কোনো ভৌতিক ঘটনা নয়, কিন্তু এই ঘটনাটা একদম রিয়েল একটা ঘটনা। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।